ভারতের আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে আখাউড়ায় বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ। দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য স্বাধীন হয়নি দেশ, বললেন নেতারা। ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত। ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তরুণদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভুল, ঢাকা কলেজের আলোচনায় হাসনাত আব্দুল্লাহ। নষ্ট করা যাবে না জুলুমের বিরুদ্ধে আন্দোলনের চেতনা। তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। শেখ হাসিনাকে ফেরত দেবে দিল্লি, আশা ট্রাইব্যুনালের পরামর্শক ক্যাডম্যানের। অস্থিতিশীল করতে প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত, অভিযোগ সাবেক পুলিশ কর্মকর্তাদের। ফরিদপুরে হিন্দু নির্যাতনের মন গড়া কাহিনী ভারতীয় মিডিয়ায়। পাসপোর্ট আটকে বক্তব্য দিতে বাধ্য করার অভিযোগ। আমার পাসপোর্টটা হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে কিছু বলো। ওদের প্রোপাগান্ডাগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। নির্বাচন ব্যবস্থা ধ্বংস নিয়ে পিএইচডি করতে চাইলে শেষ 3টির দিকে তাকালেই হবে, মন্তব্য ডক্টর শেখাওয়াতের। ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে, বললেন সংস্কার কমিশন প্রধান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আগ্রাসনের বিরুদ্ধে এবার লং মার্চ নিয়ে আখাউড়ায় ভারত সীমান্তে গেল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ঢাকা থেকে ভৈরব হয়ে আখাউড়ায় গিয়ে শেষ হয় লং মার্চ। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশটির চক্রান্ত রুখতে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতকে এমন বার্তা দিতেই এই লং মার্চ। লং মার্চের সাথে ছিলেন সহকর্মী আরিফিন শাকিল, ক্যামেরায় মাসুম তপু। স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন বার্তা দিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই আয়োজন। সকাল 9টায় নয়াপল্টন থেকে শুরু হয় আগরতলা সীমান্ত অভিমুখী লং মার্চ। সংগঠন তিনটির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে আগ্রাসন বিরোধী ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। লং মার্চ পূর্ব সমাবেশে নেতারা বলেন, দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য স্বাধীন হয়নি দেশ। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। নারায়ণগঞ্জ নরসিংদী হয়ে আগরতলা অভিমুখে লং মার্চটি পথে পথে বিএনপি নেতাকর্মী ও জনতার উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়। দুপুরে ভৈরবে পথসভায় দেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্যার দাবিতে 2014 সালে তিস্তা অভিমুখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লং মার্চ করে বিএনপির নেতাকর্মীরা। সেই ঘটনার প্রায় 10 বছর পর আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করল বিএনপির 3 সংগঠন। দলের তরুণ নেতারা বলছেন, বারবার ভারতের আগ্রাসী মনোভাবের কারণে এমন প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তারা চান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, শ্রদ্ধার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে। বিকাল 4টায় লং মার্চ পৌঁছায় আখাউড়া সীমান্তে। স্থানীয় স্কুল মাঠের জনসভায় নেতারা দেশের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার অঙ্গীকার করেন। বলেন, পলাতক শেখ হাসিনা ও ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশের প্রতিদিন সীমাটির জন্য আমরা পাহারায় থাকবো। আমরা পিন্ডির জিঞ্জির ভঙ্গ করেছি, আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। ভারতে এখন আওয়ামী সন্ত্রাসীদের যারা যারা অবস্থান করছে তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমরা কেন রক্তচক্ষুকে ভয় পাই না। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে সকল দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। লং মার্চে অংশ নেন 3 সংগঠনের জেলা মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। বহরে প্রায় 4 শতাধিক গাড়ি থাকায় ঢাকা সিলেট মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।
গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বিএনপি। আর রক্তপাত প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধভাবে দেশ করতে হবে। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। লন্ডন সফররত বিএনপি মহাসচিব বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় দায়িত্ব প্রবাসীদের। জানান, 5 আগস্টের পর ভারত সারা বিশ্বে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। এখনকার যুদ্ধ সমাবেশ মিছিলের নয়, সাইবার যুদ্ধ উল্লেখ করে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্দোলন শুরু করেছিল বিএনপি। নতুন দেশ নতুন স্বপ্নের লক্ষ্যেই ঘোষণা করা হয় 31 দফা। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন 31 দফা দিয়ে, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা নিজেদেরকে যোগ্য হিসাবে তৈরি করি। যে অনেক রক্তপাত হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, আর রক্তপাত নয়, আর প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আসুন আমরা এখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা করি, ভালোবাসার একটা বাংলাদেশ গড়ে। কোনো শক্তি যদি মনে করে তরুণদের মাইনাস করে ক্ষমতায় যাবে, তাহলে ভুল করবে। এই মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণদের মানসিক দখল নিতে পূর্ববর্তী প্রজন্ম সচেষ্ট। ঢাকা কলেজের এক আলোচনায় এসব কথা বলেন তিনি। সেখানে অন্যরা বলেন, তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আন্দোলনের সুফল ব্যাহত হয়ে যাবে। জুলাই আন্দোলন, যে অভ্যুত্থানে নতুনভাবে জেগে ওঠে বাংলাদেশ। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পরিবর্তনের হাওয়া বইতে থাকে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে সবখানে। আর ওই আন্দোলনে সর্বাগ্রে নেতৃত্ব দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বুধবার জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজ অডিটোরিয়ামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা এই আলোচনার আয়োজন করে। সেখানে সমন্বয়করা বলেন, আন্দোলনের সুফল যে যার ঘরে তুলতে চেষ্টা করছে, অথচ প্রধান কোনো রাজনৈতিক দলের কেউই মারা যাননি আন্দোলনে। পুলিশ জনগণের উপর গুলি চালিয়ে তাদের মনোবল ভেঙে গিয়েছে। আমলারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, সেই জন্য তাদের আজকে কোনো মনোবল নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি আঘাত আসে, ভারতের দাদাবাবুদের হাত আমরা রাখবো না। আজকে আমাদের সংগ্রাম হচ্ছে ঢাকা কলেজে একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি করার সংগ্রাম। সভায় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জেনারেশন কনফ্লিক্টে আছে তরুণরা। এ কারণে আগের প্রজন্ম চায় আবারও তরুণদের দাসখতে নাম লেখাতে, কিন্তু জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা তরুণরা কখনোই আর দাসখতে নাম লেখাবে না। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে জুলুম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সতর্ক দৃষ্টিতে রয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরছে, তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের এই চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগের কাছে বিরোধী মত থেকে শুরু করে কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না। সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত ইসলামী। সকালে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শোরার অধিবেশন। এতে উদ্বোধনী বক্তব্যে দলটির আমির বলেন, গত 15 বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করেছিল আওয়ামী লীগ। আবারও তারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করবে না, তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না। তাই ছাত্র জনতার আত্মত্যাগে জন্ম হওয়া নতুন বাংলাদেশের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ,
সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে। জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই, বরঞ্চ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। নির্বাচন নিয়ে জামাতের আমির বলেন, নির্বাচন সামনে রেখে একটা রোডম্যাপ দিতে হবে। একই সাথে যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে, এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে বলে আশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। টবি বলেন, বিচার কাজ স্বচ্ছভাবে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই চলছে। জুলাই আগস্টে গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখানে 4টি মামলায় বিচার চলছে শেখ হাসিনা, তার মন্ত্রী ও আমলাসহ 72 জনের। এই ট্রাইব্যুনালেই রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে। বুধবার গণহত্যার বিচার নিয়ে প্রসিকিউশনের সাথে বৈঠক করেন তিনি। এখানে জুলাই আগস্টে গণহত্যার বিচার চলছে। বিভিন্ন আইনের সাথে তুলনা করে বলা চলে স্বচ্ছভাবেই এখানে বিচার চলছে। আপনি সেটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে মেলাতে পারেন। বিচারিক প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে পরামর্শ দেয়া হবে। জুলাই আগস্টে গণহত্যা ঘটিয়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রোটোকল নিশ্চিত করেই আশ্রয় দিয়েছে দেশটি। তাকে পলাতক দেখিয়ে ট্রাইব্যুনালে বিচারে কোনো সমস্যা নেই বলে জানান টবি। ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাবেন। বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চায়, সেক্ষেত্রে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন। তবে প্রতিবেশী দেশটি শেখ হাসিনাকে ফেরত না দিলে বৈশ্বিক অন্য নিয়ম ব্যবহার করতে পারে সরকার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার স্বচ্ছ করতে প্রসিকিউশনের সাথে একযোগে কাজ করছেন টবি ক্যাডম্যান। তার অতীতের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন, এইখানে কোথায় কী কী সমস্যা হচ্ছে, কী কী কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। বিগত সরকারের আমলে জামায়াত নেতাদের বিচার চলাকালে তাদের আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল টবি ক্যাডম্যানকে। তবে তখন তাকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি। ডক্টর ইউনূস সরকার গঠনের পর দ্বিতীয়বার বাংলাদেশে এলেন, জানান কাজ করতে পেরে ভালো লাগার কথা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। বেলা 11টার দিকে রাজারবাগ থেকে মিছিলটি বের করেন তারা। কাকরাইল সেগুন বাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ করেন মিছিল। সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারত। দেশটির যে কোনো আগ্রাসন রুখে দিতে ডক্টর ইউনূস সরকারের পাশে থাকবেন বলেও জানান তারা। এ সময় গেল 15 বছরে শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিলের দাবি তোলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। আমাদের প্রতিবেশী ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে, তাদের মিডিয়া চালাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে। আমি মনে করি যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ স্বরূপ। এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশি হিন্দু নির্যাতনের মন গড়া কাহিনী বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার মাধ্যম। সম্প্রতি ফরিদপুরের এক যুবকের দেয়া বক্তব্য কলকাতার মিডিয়ায় ভাইরাল হয়। পরিবারের দাবি, চাপে ফেলে নেওয়া হয়েছে বেফাঁস মন্তব্য, তারপর ছড়ানো হয়েছে ফলাও করে। এছাড়া জেলার এক ছাত্রলীগ নেতার ছড়ানো নির্যাতনের অভিযোগকে অপপ্রচার বলছে সনাতন সম্প্রদায়। হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির
শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। 5 আগস্ট পরবর্তী অবস্থা নিয়ে এভাবেই গত 8 ডিসেম্বর ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দেন ফরিদপুরের স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকারের ছেলে শুভ কর্মকার। বাড়ির থেকে দোকানে যেতে পারবো কিনা বা বাড়ির থেকে আরেকজনের সাথে কথা বলতে পারবো কিনা এই আতঙ্কে আছে। ছেলের এমন বক্তব্যে হতবাক বাবা সুনীল কর্মকার ও পরিবার। শহরে হিন্দুদের দোকানপাট এবং বাড়িতে হামলার অভিযোগকে বানোয়াট বলছেন তারা। কলকাতায় বেড়াতে যাওয়া ছেলের সাথে কথা বলার পর অভিভাবকদের দাবি পাসপোর্ট আটকে রেখে শুভকে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে। ওরে আমি ফোন করছিলাম যে তুই যে এই কথাগুলো বললি কি জন্য বললি, বললো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা মানে ওই পাশে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কিছু বলো, এই কথাগুলো তুমি বলো। হ্যাঁ আমি বললাম তুই যে এই কথাগুলো বললি তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে? কয় না এই ধরনের ঘটনা ঘটে নাই। তাহলে তুই বললি কিসের জন্য? কয় আমারে কইতেছে এই কথাগুলো বলো। তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না, হ্যাঁ আমার পাসপোর্ট দিবে না, আমি এই জন্য বলছি। সবাই নাকি এগুলো লাইট নিতেছে, আগে তুমি বেড়াতে টাইনে নামাই আমার বলে বলো, তুমি আরো বলো, আরো কিছু বলো, আরো কিছু। আমি হেসে বললাম তুই বললি কিসের জন্য? আমাকে আমি তো বুঝতে পারিনি যে এই সমস্ত হবে, আমি কিছু বুঝতে পারিনি, আমার যে কি হয়েছিল মাথায় আমি বুঝতে পারিনি। বাংলাদেশ থাকবে না। দেশটির মিডিয়ায় এমন অসংখ্য মিথ্যাচারের আরেকটি ছড়িয়েছে নিউজ আউটলেট দ্য ওয়াল। কলকাতায় অবস্থানরত ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় সরকারকে দেখা যায় অভিযোগ জানাতে। পরিবারের উপর হামলা হয়েছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, যার কারণে আমরা সেফ ফিল না করার কারণে আসলে এই কলকাতায় এখন আশ্রয় নিয়েছে। পুলিশ বলছে এই সবই কমিউনাল প্রোপাগান্ডা, যার সত্যতা মেলেনি। অমিয় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি। 5 আগস্টের পর জেলায় সনাতন নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও দাবি তার। উদ্দেশ্যপ্রণীতভাবে আসলে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা করে থাকতে পারে। 5 আগস্টের পরে আমাদের থানা এলাকায় হিন্দু সম্প্রদায় সহ যে কোনো কমিটির লোকজনের উপর কোনো সহিংস ঘটনা বা কোনো হামলা ভাঙচুর কিংবা উপাসনালয়ে হামলা এরকম কোনো ঘটনা কোনো কিছুই ঘটেনি। অমিয় ও শুভর মতো যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন হিন্দু সম্প্রদায়ের। শুভর যে প্রচারটা করলো, বক্তব্য দিল, এটা মিথ্যা ভিত্তি। 5ই আগস্ট থেকে বিগত 4 মাস আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের এরকম কোনো সমস্যা হয় না। ও যে প্রোপাগান্ডাগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সরকার পরিবর্তন হলেই হইলো, কোনো সময় কোনোই হয় নাই। যে সরকারি আইছে, যে সরকারি গেছে, কোনো সরকারের বিষয়ে আমাদের এখানে অন্তত কোনো সমস্যা নেই। কালকের বাবার একটা স্টেটমেন্ট দিছে রাত্রে দেখলাম যে নেশাগ্রস্ত বিকারগ্রস্ত, মানে এই একটা বাজে ছেলে। অপপ্রচার চালিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা না করে ভারতীয় প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্থানীয় সনাতনীদের। আমিন বাবু, যমুনা নিউজ। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে হবে। পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা না থাকার অজুহাতে এই অঞ্চলের যুবক তরুণদের পিছিয়ে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত। পার্বত্য এলাকা দুর্গম হওয়ায় যোগাযোগ করা কঠিন উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, পাহাড়ি এলাকায় প্রযুক্তির প্রসার ঘটিয়ে যোগাযোগের দূরত্ব কমাতে হবে। পার্বত্য এলাকার তরুণরা বিশ্ব নাগরিক হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শত সমস্যার পরও ইচ্ছা শক্তি আর চেষ্টার কারণে পাহাড়ের মেয়েরা ফুটবলে এগিয়ে যাচ্ছে, দেশের জন্য বয়ে আনছে সম্মান। সবচেয়ে অধিক সুন্দর এলাকা, কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে। এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলোর সমাধানযোগ্য। নির্বাচন ব্যবস্থা ধ্বংস নিয়ে কেউ পিএইচডি করতে চাইলে তাকে বিদেশে যাবার দরকার নেই, দেশের সবশেষ 3টি নির্বাচনের দিকে তাকালেই হবে, এমন মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার, শ্রম উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শেখাওয়াত হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা তৈরির জন্য দিল্লি ষড়যন্ত্র করছে। এদিকে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ভোট ও ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে নির্বাচন সংস্কার কমিশন।
গণতন্ত্রের পথে চলি একসাথে নাগরিক উৎসবের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচনে করণীয় বাধা ও উত্তরণ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারী এবং আলোচকরা। আগামী নির্বাচনে সবার ভোটাধিকার নিশ্চিতের উপর জোর দেন অংশগ্রহণকারীরা। 2টা বা 3টার মধ্যে আমরা জানলাম যে সেখানে 30% ভোট হয়েছে, যদিও সেখানে ভোটার উপস্থিতি ছিল না। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 15 বছর ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ, তাই সংস্কার নিয়ে জনগণের মধ্যে সচেতনতা ও জনমত তৈরিতে কাজ করতে হবে। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে আমরা আদালতে গিয়েছি। 17 ডিসেম্বরে রায় হবে, এটা যাতে আবার বাতিল না হয়, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। অতীতের নির্বাচনগুলো থেকে ব্যতিক্রম হবে এবার, এমন প্রত্যাশা সাবেক কমিশনার শ্রম উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হোসেনের। যদি করতে চান এই নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয়, তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না, এখানেই আপনি একেবারে এত মোটা থিসিস লিখতে পারবেন। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন, তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইটস ভেরি আনফরচুনেট। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত হলেও বসে নেই শেখ হাসিনা ও তার দোসররা, তারা এখনও বিভিন্ন সেক্টরে অস্থিরতা চালাচ্ছে। সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে। আমাদের দেশে যারা অস্থিরতা তৈরি করছে বাইরে থেকে বা ইন্ধন যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে সচেতন হওয়া। নিজের ভোটের ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শও দেন এই উপদেষ্টা। এই রাইটটা আপনাকে এস্টাবলিশ আপনাকেও করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার শুধু জুলাই আন্দোলনের কথাই বলে, বিএনপির গত 16 বছরের আন্দোলন স্বীকার করে না। এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, বর্তমান সরকারের অভিজ্ঞতার বড়ই অভাব, বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনও চলমান। সরকারের কেউ কেউ বিএনপির চেয়ে অন্য একটি দলকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর। বলেন, জুলাই আন্দোলনের শহীদদের সঠিক খোঁজ এখনও জাতি জানে না। আওয়ামী লীগ নেতারা কীভাবে পালিয়ে গেল এবং কারা তাদের সহযোগিতা করেছে, এমন প্রশ্নও রাখেন বিএনপির এই নেতা। আন্দোলন চলমান উল্লেখ করে গয়েশ্বর বলেন, আন্দোলন এখনও চলমান, এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট হবে বিএনপির। আমাদের 16 বছরের আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি স্বীকার করে না। তারা স্বীকার করে আজকে কৃতিত্ব যাই আছে সবকিছু 5ই আগস্টের অর্থাৎ ছাত্রদের আন্দোলন। সীমান্ত অতিক্রম করলো, টাকাগুলো কার কাছে রেখে গেল? আমি যদি আজকে জানতে চাই কার কাছে জানতে চাই, কে উত্তর দেবে? হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে আদালতে আনার সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। বিকেলে টাঙ্গাইল আদালত চত্বরে এই ঘটনা ঘটে। আইনজীবীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমন হত্যা মামলার আসামি সাবেক কৃষিমন্ত্রীর জামিন ধার্যের দিন ছিল আজ। তাকে আদালত চত্বরে নেওয়া হলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। এ সময় নিরাপত্তার স্বার্থে তাকে আদালতে হাজির না করেই গাড়ি ঘুরিয়ে নেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা সেই বহরে বাধা দিয়ে ডিম ছোড়ে, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আদালত সাবেক কৃষিমন্ত্রীর জামিন নামঞ্জুর করেছেন বলে জানিয়েছে আইনজীবীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান সহ 8 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে নতুন করে গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এদিকে ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। 12 বছর 6 মাসের নিচে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন
তাদের সনদ বাতিল করা হবে। অভিযুক্তরা দোষ স্বীকার করলে সাধারণ ক্ষমা পাবেন, নয়তো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে 12 বছর 6 মাস নির্ধারণ করা আছে। এর চেয়ে কম বয়সী আছেন 2111 জন। তারা তালিকা থেকে বাদ যাবেন। উপদেষ্টা বলেন, অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছে, সব সুযোগ সুবিধা নিয়েছে। তারা যদি স্বেচ্ছায় চলে যায় তবে সাধারণ ক্ষমা পেতে পারেন, না হলে আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,96,454 জন। এর মধ্যে বীরঙ্গনা 464 জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা 5,895 জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা 5,333 জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 368 জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন বলে জানান উপদেষ্টা। ইন্ডেমনিটিও হয়তো দেব যে যারা মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় স্বার্থের সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো এগিয়ে নেওয়া হবে। কুমিল্লায় এমনটাই বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশনে যোগ দেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ছে, যে কারণে স্থানীয় সরকার সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের মূল কাজগুলো শেষ হলে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবা যেতে পারে। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। প্রবাসীদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি আর থাকছে না। চলতি মাস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট পেতে ভোগান্তি লাঘব হচ্ছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে বিদেশে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে দক্ষ জনবল পাঠানোতে সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্যালেন্ট পার্টনারশিপের মাধ্যমে ইউরোপে দক্ষ জনবল পাঠানো হবে বলেও জানান তিনি। প্রবাসীদের পাসপোর্ট ইস্যুতে ভোগান্তি দীর্ঘদিনের, বিশেষ করে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে অভিযোগ বেশ পুরনো। তবে এবার সুখবর দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও বার্তা দেন উপদেষ্টা। জানান, প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট পেতে ভোগান্তি লাঘবের ব্যবস্থা নিয়েছে সরকার। আগামী 15 ডিসেম্বরের পর থেকে নির্বিঘ্নে সেবা পাবেন প্রবাসীরা। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআইপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলো আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। এদিকে ইউরোপে দক্ষ জনবল পাঠানোর সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে রাজধানীর একটি হোটেলে আইএলও এবং বিএমইটির আয়োজনে ট্যালেন্ট পার্টনারশিপ বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ নজরুল। স্কিল ওয়ার্কফোর্স বাইরে পাঠানোর ক্ষেত্রে আমাদের ঘাটতি ছিল, এই ঘাটতি পূরণ করার জন্য একটা অনেক অ্যাম্বিশিয়াস প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন উইথ দেয়ার সাপোর্ট। আমরা স্কিল ওয়ার্কফোর্স তৈরি করতে চাচ্ছি, যাতে ওনারা যখন ইউরোপিয়ান দেশগুলোর ডিমান্ড হচ্ছে স্কিল ওয়ার্কফোর্সেস, ওনারা যখন ওখানে যাবে দ্যাট উড বি এ সেফ মাইগ্রেশন এবং দ্যাট উড বি এ ভেরি মাচ হোয়াট শুড আই সে মানে বেনিফিশিয়াল ফর দেয়ার ওয়েল বিইং অ্যাজ ওয়েল। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি, সেবা খাত এবং কৃষি খাতের মতো বিভিন্ন সেক্টরে দক্ষ জনবল সরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশ একটি মানব সম্পদের দেশ। এই জনবলকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। ইউরোপীয় ইউনিয়নের সাথে এই পার্টনারশিপের মাধ্যমে প্রযুক্তি, সেবা খাত ও কৃষি খাতের মতো নানা ক্ষেত্রে দক্ষ জনবল সরবরাহ করতে পারবো আমরা। এর মাধ্যমে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে, এগিয়ে যাবে উন্নতির দিকে।
বাংলাদেশের সাথে এই প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ইইউ প্রতিনিধিরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাজারে সবকিছুর দাম একসাথে কমবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বাজার এমন একটা বিষয়, একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে, তবে সরকার জনগণের জন্য কাজ করছে, আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না। উল্লেখ করে উপদেষ্টা বলেন, দাম বাড়লে খবর হয়, কিন্তু কমলে সেটা বলা হয় না। এ সময় তিনি জানান, সরকারি কেনাকাটার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা হচ্ছে। জানুয়ারির মধ্যেই হয়তো সব পাঠ্য বই দেওয়া সম্ভব হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। বাজেটের দিকে দেখেন, আপনি 1000 টাকা নিয়ে যান, কোনটা একটু বেশি হবে, কোনটা কম হবে, কোনটা দাম দিয়ে কমবে। এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে, একটা বাড়বে। গাজীপুরের শ্রীপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় মাওনার সলিং মোড় এলাকায় জহিরুল ইসলাম সরকারের তুলার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষের সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাকপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন তিনি। বলেন, ভারতের সরকার এবং কতিপয় রাজনৈতিক দল বাংলাদেশে বিশৃঙ্খলা ছড়াতে উস্কানি দিচ্ছে। বিএনপির এই শীর্ষ নেতার অভিযোগ, ভারত শুধু পতিত স্বৈরাচারকে আশ্রয় দেয়নি, সেখানে বসে রাজনীতি করার সুযোগও দিচ্ছে। এ সময় ভারত কতটা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র তা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান।